নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছি আমি দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। এবার প্রথমবার বিধানসভায় অনুষ্ঠিত হলো যুব সংসদ। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আগামী দিন যাতে রাজনীতিতে যুবরা অংশ নেয় তার জন্য উৎসাহিত করতে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হল ত্রিপুরার বিধানসভা। রবিবার রাজ্যে প্রথমবারের মতো ত্রিপুরা বিধানসভায় যুব সংসদ অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে নতুন প্রজন্মের কণ্ঠস্বর প্রতিধ্বনিত করে গণতন্ত্রের মন্দিরে রচনা হবে সমৃদ্ধ ভবিষ্যতের এক নতুন অধ্যায়। এদিন বিধানসভায় স্বাগত ভাষণে একথা বললেন যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ বিভিন্ন মন্ত্রী বিধায়করা। আয়োজিত ইউথ পার্লামেন্টে মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অনুষ্ঠানের নাম দিয়েছেন বিকশিত ভারত যুব সংসদ। প্রধানমন্ত্রীর ইচ্ছে যুবারা যাতে রাজনীতিতে আসে, বিশেষ করে যাদের পরিবারের কেউ রাজনীতির সাথে ছিলেন না তারা যাতে রাজনীতির সাথে যুক্ত হয়। কারণ যুবরা যখন রাজনীতিতে আসবে তখন সততা থাকবে, সঠিকভাবে সমাজ, রাজ্য এবং দেশ পরিচালনা হবে, এমনকি দেশের চেহারা পর্যন্ত বদলে যাবে বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরো বলেন, তাদের দেশের এবং রাজ্যের বর্তমান উন্নয়নমূলক কাজকর্ম সহ যেসব সমস্যা রয়েছে সেসব বিষয়েও অবগত করা হবে। এর পাশাপাশি এক দেশ এক ভোট নিয়ে তাদের সামনে উত্থাপন করা হবে, যাতে তারা ওই বিষয়ে আরো বেশি উৎসাহিত হয়। মুখ্যমন্ত্রী এদিন বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার আইন শৃঙ্খলার প্রসঙ্গে বলেন, আগে উত্তর পূর্বাঞ্চলে অশান্তি বিরাজমান ছিল। বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অশান্ত উত্তর পূর্বাঞ্চলের শান্তি ফিরে এসেছে। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে যারা অশান্তির পরিবেশ কায়েম করে রেখেছিল তাদের সাথে বিভিন্ন চুক্তি করে স্বাভাবিক জীবনযাপনে ফিরিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমানে উত্তর পূর্বাঞ্চলের শান্তি ফিরেছে। দেশের উন্নয়নের সাথে উত্তর পূর্বাঞ্চল কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলেছে। আজকের এই অনুষ্ঠান থেকে 3 জনকে বাছাই করা হবে। যাদের বাছাই করা হবে তারা আগামী দিন জাতীয় স্তরে, রাজ্য স্তরে এবং জেলা স্তরে কাজ করবে। রাজ্যের এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মানুষকে অবগত করবে, কিভাবে উন্নয়নের ধারা বজায় রাখতে হবে সে বিষয়েও মানুষকে অবগত করবে। विकसित भारत यूथ पार्लियामेंट, तो यहाँ पर सभी डिस्ट्रिक्ट से यहाँ पर है। हम लोग तो 8 डिस्ट्रिक्ट आप जानते हो, सब मिला के यहाँ पर 38 पार्टिसिपेंट्स है। और आप जान के खुशी होंगे कि ज़्यादातर गर्ल्स ज़्यादा है यहाँ पर पार्टिसिपेंट। और माननीय प्रधानमंत्री जी हमेशा कहते हैं कि ये यूथ है, इनको अभी राजनीति में लाना है। और इनको जिनके घर में कभी ऐसा कोई राजनीति में कभी नहीं रहा, फैमिली में कोई राजनीति में नहीं रहा, इन लोगों को ढूंढ ढूंढ के ले, क्योंकि इनका जो एकदम थॉट प्रोसेस है ना, एकदम बहुत प्योर है, सिंसियर है, ऑनेस्ट है। इन लोगों का लाओगे। और राजनीति में हमेशा क्या करते हैं, बहुत लोग नहीं आना चाहते, लेकिन इससे देश का भी भला हो। आने वाले दिन देश का जो सोच है वो भी बदलेगा। जैसे माननीय प्रधानमंत्री जी अभी देश को आर्थिक विषय अगर बात करें, कितना किस जगह पर ले, सुरक्षा की बात करें किस जगह पर ले, और सोशियो इकोनॉमिकल कंडीशन बोलिए हर जगह जिस तरह माननीय प्रधानमंत्री जी यही है, तो इस तरह ये यूथ जनरेशन जो है ये उस तरह सोच सकते हैं। और उनका विषय भी बता दिया, डिस्ट्रिक्ट में क्या कहना है। हमारा जो 75 ईयर्स जो इंडिपेंडेंट हुआ उसके बाद जैसे हमारा फंडामेंटल राइट्स, इसके बारे में खुद को भी जानना चाहिए और दूसरे को भी बताना। तो ये चीज़ संविधान को लेके बहुत चिल्लाया बहुत लोग, लेकिन संविधान के बारे में रियल मायने में उनको जानना चाहिए। उसके बाद जो इलेक्शन अब राउंड द मैंने ईयर हम लोग 5 साल के लिए निर्वाचित होते हैं, और 5 साल में कितना 1 इलेक्शन 1 नेशन, ये भी टॉपिक दिए। और ये सब लेके क्या क्या समस्या होता है, ये अगर 5 साल में आप खाली इलेक्शन में
विभिन्न टाइम में विभिन्न इलेक्शन होता है, उसमें कोड ऑफ कंडक्ट के कारण हम लोग काम आगे नहीं बढ़ाते। ये भी टॉपिक्स है। আয়োজিত অনুষ্ঠানে 37 জন যুবক যুবতী উপস্থিত ছিলেন। এর মধ্যে সিংহভাগ ছিল মেয়েরা। আগামী দিন দেশ পরিচালনায় যাতে যুব শক্তি বিশেষ করে মহিলারা এগিয়ে আসতে এ ধরনের অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে সরকার। শান্তন টিভি। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি ক্যান্সার মানুষের মুখের মধ্যে হচ্ছে। যারা পান, গুটকা এবং ধূমপান করেন তাদের সতর্ক হতে হবে, কারণ ত্রিপুরাতেও বড় মাত্রায় এই ক্যান্সার রোগ দেখা যাচ্ছে। বিশ্বমৌখিক স্বাস্থ্য দিবস উপলক্ষে রবিবার আগরতলা প্রজ্ঞা ভবনে আয়োজিত প্রশিক্ষণমূলক অনুষ্ঠানে কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন ত্রিপুরা শাখা এবং জাতীয় স্বাস্থ্য মিশনের যৌথ উদ্যোগে পশ্চিম ত্রিপুরার কমিউনিটি হেলথ অফিসারদের নিয়ে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের উদ্দেশ্যে বলেন, নতুন প্রযুক্তি এসেছে, কিন্তু পুরনো দিন ভুলে গেলে চলবে না। আগের দিনগুলো মনে রেখে দায়িত্ব পালন করলে মানুষের পরিষেবা সঠিকভাবে দেওয়া সম্ভব হবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, ত্রিপুরাতে ডেন্টাল কলেজ হবে সেটা কখনো প্রত্যাশায় ছিল না, কিন্তু মানুষের জন্য কিছু করার ইচ্ছে থাকলে সবটাই সম্ভব। ত্রিপুরা স্বাস্থ্য ব্যবস্থা বিগত দিনে কোথায় ছিল সেটা সকলেরই জানে। ত্রিপুরায় বর্তমানে স্বাস্থ্য ক্ষেত্রে অনেকটাই এগিয়েছে বলে অভিমত ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী। আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব ডক্টর কিরণ গিত্তে সহ অন্যান্য আধিকারিকরা। আমি অ্যাপ্লাইও করলাম যে এখানে ডেন্টাল কলেজ আমি করতে চাই, আমারটা রিজেক্ট হয়ে দেয়নি, কারণ ওই পুত্রের হতে হবে, ওনাদের পুত্রে, আমাদের এই ডেন্টাল সাথে পুত্র না, ওনাদের পুত্রে না হলে হবে না, পারলাম না সেটা। এদিক সেদিক ঘুরলাম, কাজের কাজ শেষ হলো। ফিনান্সিয়াল পার্টনারও আমি কলকাতার সাথে কথা বললাম, ওনাদের অনেক এই ধরনের ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, হলো না। চেষ্টার রেজাল্ট এখানে যারা পুরনো যারা ডেন্টাল সার্জন আছে তারা জানেন যে তৎকালীন সময়ে যিনি হেলথ মিনিস্টার ছিলেন, উনি এখন গত হয়েছে, উনি নেই এখন, ওনার সাথে আমার একটা ব্যক্তিগত ভালো রিলেশন ছিল। উনি একদিন আমাকে বললেন, দ্যাট টাইম আই ওয়াজ দ্য সেক্রেটারি অফ ত্রিপুরা আইডিএ, ত্রিপুরা স্টেট ব্যাংক। আমাকে বললেন যে আপনার আসতে হবে। গেলাম, আমার সাথে আরো 5-6 জন হয়তো 1-2 জন আছো এখানে। আমাকে ফোনে বললেন, ডেন্টাল কলেজ খুলতে পারবেন তো? আমি বললাম, হ্যাঁ পারবো। মেডিকেল কলেজ তখন ছিল না, কিন্তু কিছু মানে ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ার কিছু যে ওদের যে রুলস রেগুলেশন তাতে করে যদি হসপিটাল থেকে করা যায়। টিএসএফ আন্দোলনের তীব্র নিন্দা করল আমরা বাঙালি। রাজ্যের শাসক ও বিরোধী দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন আমরা বাঙালি সচিব গৌরাঙ্গ রুদ্রপাল। টিএসএফ আন্দোলনের তীব্র নিন্দা করল আমরা বাঙালি। রাজ্যের শাসক এবং বিরোধী দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন আমরা বাঙালি সচিব গৌরাঙ্গ রুদ্রপাল। রবিবার রাজধানীর শিবনগর স্থিত আমরা বাঙালি রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, ককবরক ভাষায় রোমান হরফ চালুর দাবিতে তীব্রামথার ছাত্র সংগঠন টিএসএফ এর ডাকে অনির্দিষ্টকালের জন্য রাস্তা অবরোধ ও আন্দোলনের জেরে গোটা রাজ্য জুড়ে নৈরাজ্য কায়েম হয়েছে। এবারে প্রথম দেখা গেল আন্দোলনের নামে রোগীর অ্যাম্বুলেন্স, রোগী, পরীক্ষার্থী সহ জরুরি কাজে পথ চলতি মানুষকে পর্যন্ত গন্তব্যস্থলে পৌঁছাতে বাধা দেওয়ার ঘটনা, যা রাজ্যের ইতিহাসে নজিরবিহীন। তাছাড়া আর একটি উল্লেখযোগ্য করার মতো বিষয় হলো তীব্রামথার মতো শাসক দলের শরিক দল তাদের ছাত্র সংগঠনের ডাকা রাস্তা অবরোধ ও আন্দোলনের ফলে সৃষ্ট চরম জনদুর্ভোগ সত্ত্বেও প্রশাসনিক কার্যকরী ভূমিকার পরিবর্তে নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে। আরো আশ্চর্যের বিষয় হলো বর্তমান পরিস্থিতিতে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম এর সম্পূর্ণ নীরব ভূমিকা পালন ও কংগ্রেস দলের প্রকারান্তরে উক্ত আন্দোলনকে সমর্থন করছে। কাজে রাজ্যবাসীর কাছে বিষয়টি এখন স্পষ্ট যে ক্ষমতা দখলের সংকীর্ণ রাজনীতি তথা উপজাতি ভোট ব্যাংকের স্বার্থে শাসক বিজেপি, সিপিআইএম এবং কংগ্রেস একই পথের পথিক বলে অভিযোগ ছুড়লেন রাজ্যের প্রধান শাসক ও বিরোধী রাজনৈতিক দলগুলোর দিকে। তিনি আরো বলেন,
৮০ জনের গণহত্যার বলি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, উগ্রপন্থীদের আত্মসমর্পণ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত সমস্ত সুযোগ সুবিধা ও নাগরিক অধিকার রক্ষার প্রশ্নে রাজ্যে একাংশ মানুষকে বঞ্চিত করে শুধু সংখ্যালঘু ভোট ব্যাংকের স্বার্থে ব্যবহার করে তোষণ নীতির জন্য তাদের এত সাহস ও পরাক্রম বেড়ে গেছে, যার পরিণাম ভোগ করে চলেছে রাজ্যবাসী। আমরা বাঙালি দলের পক্ষ থেকে রোমান হরফ চালুর দাবিতে মথার ছাত্র সংগঠনের ডাকা রাস্তা অবরোধ আন্দোলনের ফলে সৃষ্ট দুর্ভোগের জন্য আন্দোলনকারী সহ রাজ্য সরকার ও বিরোধী সিপিআইএম কংগ্রেসের বর্তমান ভূমিকাকে দায়ী করছে। তীব্র নিন্দা, ধিক্কার ও প্রতিবাদ জানানো হচ্ছে। রাজ্যবাসীর কাছে দাবি, আন্দোলনকারী ভাষা বিশেষজ্ঞ ও রাজ্যের সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকে নিয়ে আলোচনার মাধ্যমে শীঘ্রই এই সমস্যা যেন সমাধান করা হয়, নতুবা নিকট ভবিষ্যতে ত্রিপুরাতে হয়তো ৮০ জনের মতো অশান্তির আগুন জ্বলে উঠতে পারে, যা চলতি আন্দোলনকে ঘিরে মথার সুপ্রিমো প্রদ্যুৎ বাবুর বক্তব্যে ফুটে উঠেছে। সুতরাং সাবধান বলে জানান তিনি। আমরা জানি যে গত ৩ দিন ধরে একটানা ত্রিপুরামতার ছাত্র সংগঠন টিএসএফ তাদের ককবরক ভাষার লিপি প্রশ্নে রোমান হরফ স্বীকৃতির দাবিতে রাস্তা অবরোধ গোটা ত্রিপুরায় লাইফলাইন আসামগত রুট থেকে শুরু করে যতগুলি রাস্তা রয়েছে সর্বত্র এরা অবরোধে বসেছে। আমরা যেটা লক্ষ্য করলাম যে ত্রিপুরার যে ইতিহাসে যে ঘটনা ঘটেনি এই অবরোধকে কেন্দ্র করে সেটাই ঘটেছে যে কি বলবো অ্যাম্বুলেন্স, রুগী গাড়ি এবং ছাত্রছাত্রী থেকে শুরু করে জরুরি পরিষেবায় যে সমস্ত বিষয় এই সমস্ত স্ট্রাইকের অবরোধের বাইরে থাকে বরাবর, সেগুলিকে পর্যন্ত ওরা অবরোধ করেছে। মানুষকে কী ধরনের ভোগান্তি আজকে 3 দিন ধরে চলছে সেটা রাজ্যের মানুষ প্রত্যক্ষ করেছে। সম্পূর্ণ গণতান্ত্রিক পথে গায়ের জুড়ে এরা এই আন্দোলন করছে। আসলে তো ওদের গায়ের জোর যতটাই থাক না কেন ওদের পেছনে মদত রয়েছে সরকারের। মানে সবচেয়ে আশ্চর্যের ঘটনা, সঙ্গে একই প্রশাসনে বসে এর এই ধরনের আন্দোলনে কীভাবে যেতে পারে। তো আসলে পেছনে খুঁটি রয়েছে, জোর রয়েছে, কারণ সবকটা দল আপনারা দেখেছেন এই অবরোধ আন্দোলনে রাজ্য সরকারও তেমন কোনো বিরোধিতা যেমন করছে না। অন্যান্য বন্ধের ক্ষেত্রে আগের থেকে বিরোধিতা শুরু হয়, পুলিশ নামিয়ে দেওয়া হয়, পিকেটারদেরকে জেলে পড়া হয়, এই ক্ষেত্রে কিচ্ছু করা হয়নি। অধিকন্তু দেখা যাচ্ছে পুলিশ নীরব দর্শকের ভূমিকায়, এবং আমরা যে সমস্ত খবর পেয়েছি যে রাস্তায় টায়ার জ্বালানোর জন্য পুলিশ মানে এগিয়ে দিচ্ছে, ওদেরকে সহযোগিতা করছে। বড় দুর্ভাগ্যের বিষয়, ত্রিপুরার ক্ষেত্রে পক্ষপাতিত্ব করাচ্ছে একটা বিশেষ জনগোষ্ঠীর লোক। এই জায়গায় তারা আশকারা পেয়ে গেছে, তাই তাদের এই বারবারন্ত। তো এই জায়গায় দাঁড়িয়ে আজকে এই 3 দিন ধরে কী ধরনের অসুবিধা কষ্টের ক্ষতির মুখে পড়েছে এই নিয়ে দেখুন। কংগ্রেস দল সাপোর্ট দিয়েছে, সুদীপ রায় বর্মনের বক্তব্য আপনারা শুনেছেন। এবং সবচেয়ে আরও আশ্চর্যের ঘটনা, বিরোধী দল সিপিএম এরা একদম নীরব, একটা শব্দ বলেনি। তার মানে কি সবাই মদত পেয়েছে, সহযোগিতা পেয়েছে, তাই তারা এগুলি করছে। আমরা বাঙালির পক্ষ থেকে আরো কড়ক হুঁশিয়ারি জুড়ে বলা হয়েছে, যদি ইতিমধ্যে ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আগামী দিন জনগণকে সতর্ক করতে তারা রাস্তায় নামবে। শান্তন টিভি। রাজধানীর রাজনগরে সিপিআইএম এর উপর বর্বরোচিত আক্রমণের ঘটনার পেছনে স্বদলীয় লোকেরা জড়িত। রবিবার সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকার দিয়ে কথা বললেন ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার। তিনি বলেন, সিপিআইএম এখন দেউলিয়া পার্টি হয়ে গেছে, তাদের প্রত্যাখ্যান করছে মানুষ। এখন তাদের গোষ্ঠী কোন্দল সরাসরি জনসম্মুখে চলে এসেছে, যার কারণে এই ঘটনা বলে দাবি করলেন এলাকার বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি আরো বলেন, গত উপনির্বাচনে 18,000-এর বেশি ভোটে তিনি রতন দাসকে পরাজিত করেছেন। এলাকায় বহু সিপিআইএম এবং কংগ্রেস কর্মী রয়েছে যারা গত উপনির্বাচনে উন্নয়নের উপর ভরসা করে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে, তাই তাদের মধ্যে এখন গোষ্ঠী কোন্দল
দল চরম আকার ধারণ করেছে এলাকায়, আর এটা স্বীকার না করে শাসক দলের উপর দোষারোপ শুরু করেছে সিপিআইএম। কিন্তু মেয়র তথা বিধায়ক স্পষ্ট জানান, সিপিআইএম এর লোকেরাই সিপিআইএম এর পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক রতন দাস এবং সদর জেলা কমিটির সম্পাদক শুভাশিস গাঙ্গুলি সহ তাদের নেতৃত্বের উপর আক্রমণ করেছে। সিপিআইএম যখনই ক্ষমতায় থাকে না, তখনই তাদের পার্টির মধ্যে বিভ্রান্ত ও দ্বন্দ্ব থাকে। এ বহিঃপ্রকাশ ঘটেছে শনিবার বিকেলে, এমনটাই দাবি করেন রাজনৈতিক মহলে পাল্টা চিন্তায় ফেললেন এলাকার বিধায়ক। সিপিএমরা হামলা হয়েছে, সিপিএমরা বলছে অ্যাকচুয়ালি তাদের নিজের সদলীয় লোকই হামলা করেছে। এটা তাদের সারা রাজ্যে এখন চলছে, কারণ সিপিএম এখন দেউলিয়া পার্টি, তাদের কোনো জনভিত্তি নেই। তাদেরকে মানুষ প্রত্যাখ্যান করেছেন। রামনগর বিধানসভা কেন্দ্র আমরা গত নির্বাচনে যখন প্রার্থী হয়েছিলাম 18,000 ভোট ব্যবধানে আমি রতন দাসকে হারিয়েছি। এখানে এরকম না বিষয়টা। এখানে সিপিএম অনেক লোক ভালো, সিপিএম যারা কমিউনিস্ট পার্টি যুক্ত তারাও কিন্তু আমাদেরকে ভোট দিয়েছেন উন্নয়নের পক্ষে। আমাদের ডক্টর মানিক সাহা যে সরকার কাজ করছেন, মোদী সরকার যে কাজ করছেন, তাদের উপর ভরসা রেখে মানুষ ভোট দান করেছেন। কাজে এখানে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাদের দলীয় কুন্দল প্রকাশ্য এসে যাওয়াতে তারা ভারতীয় জনতা পার্টির উপর তারা দোষারোপ করছে। আলটিমেটলি তাদের ইনার ফাইট, যারা ওদেরকে আক্রমণ করে, যায় না কারা, আমার ঠিক জানা নেই, আমি শুনেছি করেছেন এবং তারা জানেন, রতন দাস এবং শুভাশিস গাঙ্গুলি তারা জানেন ওদের উপর কারা আক্রমণ করছে। ওদের সিপিএমের লোক করেছে, যারা সিপিএম করতো। এখন তাদের ইনার ক্লেশ, এখন পার্টির দ্বন্দ্ব চলছে, যেহেতু পার্টি ক্ষমতা নেই। কারণ সিপিএম যখন ক্ষমতা থাকে না, তাদের মধ্যে চরম বিভ্রান্তি এবং দ্বন্দ্ব থাকে। এটাই বহিঃপ্রকাশ গতকালকে হয়েছে। এটাকে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার এবং আমাদের দলকে কালিমুক্ত করার জন্য তাদের এটা বক্তব্য রাখা হচ্ছে। আসলটা যেটা আপনারা সাংবাদিক বন্ধুরা আমি বলবো, আসলটা খবর নিন। তাদের ইনার ফাইট এবং তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব চলছে, এটার বহিঃপ্রকাশ কালকে জয়পুরে জায়গা করে। ভয়ঙ্কর অবস্থায় শ্রমিকদের মৃতদেহ উদ্ধার ভাড়ার বাড়ি থেকে। ঘটনা বিলোনিয়া নলুয়া অভয়নগর শিল কলোনি মিঠুন দেবনাথের বাড়িতে। নিহত শ্রমিকের নাম মহিম বসু, বাড়ি আসামে, বয়স 30 বছর। ভাড়া বাড়ির উঠোনে মৃতদেহের পাশে ছিল গাছ কাটার মেশিন। মৃতদেহের গলায় ধারালো অস্ত্রের আঘাত চিহ্ন রয়েছে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। কাঞ্চনমালা বাজার সংলগ্ন গোকুল সর্দার পাড়ায় নিজ বাড়ির পাশে আত্মঘাতী তাপস দাস নামে এক ব্যক্তি। জানা যায়, তাপস দাস অন্যান্য দিনের ন্যায় শনিবার রাতে কাঞ্চনমালা বাজার থেকে বাড়ি ফিরে পাশের বাড়িতে একটি পুজোয় অংশগ্রহণ করেন। সেখান থেকে প্রসাদ খেয়ে বাড়িতে চলে আসেন। পরে তিনি পরিবারের সকলের নজরে এড়িয়ে ঘর থেকে বেরিয়ে যান এবং বাড়ির পাশে একটি বৈদ্যুতিক টাওয়ারের ফাঁসিতে আত্মঘাতী করেন। রবিবার সকালে তাপস দাসকে ঘরে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে তাদের বাড়ির পাশের একটি বৈদ্যুতিক টাওয়ারে তাপস দাসের ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় পরিবারের লোকজন। সাথে সাথে খবর দেওয়া হয় আমতলী থানার পুলিশকে। আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাঁপানিয়া হাসপাতালে নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। তো কালকে রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমাইলো সবাই। রাত্রেবেলা হয়তো বা দেখছে ঘরে আছে, ভোরবেলার দিকে হয়তো বা ঘুমের তুইটা সেটা তাই এটা সুইসাইড করছে। তাপস দাস 60 বা 60+ এমন। এমনি তো কোনো কাজ টাজ করে না, বাড়িতেই আছে, বাড়ি ঘরেই থাকে, কোনো কারণ নাই। এমনি তো ফ্যামিলিতে কোনো কাজা ঝগড়া বলতে কোনো কিছু নাই। ভালো সংসার, ছেলে মেয়ে নাতি নাত করলে আনন্দে থাকে। এটার ভিতরে তো কাজা ঝগড়ার কোনো ব্যাপার না। আমি তো কোনো কারণ দেখতেছি না যে তাই সুইসাইড করার মতো কোনো কারণ। 2 ছেলে 1 মেয়ে। এটা গোকুল সর্দার পাড়া কাঞ্চনমালা। গোলাঘাটি বিধানসভার কলকলিয়া এবং গোপীনগর এলাকায় রাস্তা সংস্কারের অভাবে ভুগছে কুম্ভনিদ্রায় বিধায়ক, এমনটাই সমালোচনার ঝড় এলাকায়। এলাকার বিধায়ক বদলায়, অথচ রাস্তার ভাগ্য বদলায় না। বিকাশ ত্রিপুরাতে এখনো বেহাল রাস্তা দিয়ে চলাচল করতে হয় সাধারণ জনগণদের। এ দৃশ্য গোলাঘাটি বিধানসভার কলকলিয়া এবং গোপীনগর এলাকায়। এই রাস্তাগুলো বাম আমল থেকে বেহাল অবস্থায় আছে। বিজেপি সরকারের আমলে গোটা দেশ এবং রাজ্যে উন্নয়নের জোয়ার বইছে বলে দাবি করছে বিজেপির নেতাকর্মীরা। গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কলকলিয়া এবং গোপীনগর এলাকার রাস্তায় সে বাম আমলের মতোই অচল অবস্থায় পড়ে রয়েছে। সেদিকে লক্ষ্য নেই কারোর, অথচ এলাকার মানুষ উৎসবের মেজাজে সব ধরনের উন্নয়নের আশা ভরসা রেখে ভোট দিয়ে 2018 বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী বীরেন্দ্র কিশোর দেববর্মনকে জয়ী করেছেন।
তারপর গত 2023 বিধানসভা নির্বাচনে গোলাঘাটি বিধানসভায় জনগণ তীব্রমথা দলের মানব দেববর্মাকে ভোট দিয়ে জয়ী করেছেন। কিন্তু গত 7 বছরে দুবার মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা বাড়লেও এলাকার উন্নয়নের দিকে যে নজর নেই তারই অন্যতম উদাহরণ এই রাস্তাটি। বহুবার বিধায়কের রাস্তাটি সংস্কার করে দেওয়ার জন্য দাবি করা হয়েছে, তিনি শুধুমাত্র আশ্বাস দিয়ে গেছেন। সংস্কার করার জন্য কোনো উদ্যোগ নেয়নি বলে জানান গ্রামবাসী। সম্পূর্ণ রাস্তায় খানাখন্দে পরিণত হয়েছে, আবার কোথাও কোথাও পিচ উঠে গিয়ে ইট দেখা যাচ্ছে। এই রাস্তাগুলোর বেহাল অবস্থা দেখে মনে হয় যেন এই এলাকাগুলো রাজ্য সরকারের ক্ষমতার বাইরে রয়েছে, যার ফলে সংশ্লিষ্ট দপ্তর থেকে শুরু করে কারোরই নজর নেই সেদিকে। নিত্যদিন যাতায়াত করা যাত্রীরা এবং গাড়ি চালকরা রাস্তায় এই বেহাল অবস্থার কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে এই রাস্তাগুলোর বেহাল অবস্থার কারণে ভুক্তভোগী সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে এখন প্রতিবাদ জানানোর ভাষাটুকু হারিয়ে ফেলেছেন। তাই এলাকার ভুক্তভোগী সাধারণ মানুষ বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে তাদের এই অভাব অভিযোগের কথা জানাতে গিয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানিয়েছেন খুব শীঘ্রই যেন গোলাঘাটি বিধানসভার অন্তর্গত এই বেহাল রাস্তাগুলো সংস্কার করার ব্যবস্থা করে। ওই তো 10-15 বছর দিকা রাস্তা খারাপ হয়ে কোনো কাজ হয় না। আমি ওই কাছে থাকি। আপনারা চলাফেরা করতে অসুবিধা নেই? সাংঘাটি সাইকেলটা বন্ধ লইয়া যাওয়ান যায় না, আপনারা সাইকেল দিয়ে যাওয়ান যায় না। এই রাস্তাটা কই থেকে কত দূর গেছে? এইটা এই তো এই দুর্গাচর মূল থেকে কাটতে অবস্থিলা মানে এই পুরাটা রাস্তায় কি এইভাবে খারাপ? এই বাবুই মেলা বছর যাবত এই রাস্তা এরকম প্রধানমন্ত্রী সড়ক যোজনা যে রাস্তা বান্ধা গেছে, এরপরে একটা কোনো কাজ হয়েছে না এই রাস্তার মধ্যে। রাস্তা ভাঙচুর রয়েছে, বালুর গাড়ি সবসময় যাতায়াত করে, এটা না কাজে ওই বালুর গাড়ি যাতায়াত করে হেভি ওজন বালুর গাড়ি রাস্তা একবারে ভেঙে গেলাইছে, আমরা চলাচল করতে অসুবিধা। আচ্ছা, পুরাটা রাস্তায় কি এইভাবে খারাপ? পুরোনো রাস্তা এই অবস্থা। তো এই রাস্তাটা কই থেকে কত দূর গেছে? এটা অবশ্যই থেকে শান্তিবাজার পর্যন্ত গেছে। এখন দেখার বিষয় সরকার তাদের সমস্যা সমাধানে কতটুকু এগিয়ে আসে। শান্তন টিভি। পোল্ট্রি ফার্মে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীর। ঘটনা গোলাঘাটি বিধানসভার মারুকপাড়ার মুরগি ফার্মে। অভিযোগ, অবৈজ্ঞানিকভাবে ফার্ম পরিচালনার জন্য বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু থেকে শুরু করে বৃদ্ধা। মুরগির ফার্মে দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ গ্রামবাসী বন্ধ করে দিল অবৈজ্ঞানিকভাবে তৈরি পোল্ট্রি ফার্ম। ঘটনা গোলাঘাটি বিধানসভার মারুকপাড়ার মুরগি ফার্মে। অভিযোগ, বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু থেকে শুরু করে বৃদ্ধরা। ফার্মের শ্রমিক ও মালিকদের জানানোর পরেও কোনো রকম উদ্যোগ গ্রহণ করেনি। বাধ্য হয়ে সমস্ত এলাকাবাসী পোল্ট্রি ফার্ম বন্ধ করে দেন। তাদের বক্তব্য, 2019 সালে 25শে ডিসেম্বর তৎকালীন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, মন্ত্রী শান্তনু চাকমার হাত ধরে গোলাঘাটি মারুকপাড়া এলাকায় অবৈজ্ঞানিকভাবে তৈরি একটি পোল্ট্রি ফার্ম উদ্বোধন হয়েছিল। কিছুদিন পর সে পোল্ট্রি ফার্মটি বন্ধ হয়ে যায়। হঠাৎ বেশ কয়েক মাস পূর্বে এলাকাবাসীর অজান্তে পোল্ট্রি ফার্মটি শাসক দলের রামাপলি গায়ে দিয়ে 6 থেকে 7 জন লোক মিলে ফার্মটি চালু করে। অবৈজ্ঞানিকভাবে তৈরি এই পোল্ট্রি ফার্মে মোরগের মলমূত্র সঠিকভাবে রাখার কোনো জায়গা নেই। ফার্মের মুরগির মল থেকে এলাকায় প্রচুর মাছের উপদ্রব বেড়েছে। এই মাছের উপদ্রবে এলাকায় বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু থেকে শুরু করে বয়স্করা। ফার্মে গিয়ে জানানোর পরেও এলাকায় মাছের উপদ্রবের হাত থেকে লোকেদের রক্ষায় কোনো রকম ব্যবস্থা গ্রহণ করছে না। প্রতিনিয়ত এলাকায় বাড়ি ঘরে শিশুরা থেকে শুরু করে বয়স্ক ব্যক্তিদের মশারি দিয়ে রাখতে হচ্ছে। অতিষ্ঠ এলাকার জনগণ একত্রিত হয়ে রবিবার অবৈজ্ঞানিকভাবে তৈরি সে পোল্ট্রি ফার্মে তালা ঝুলিয়ে দেয়। এলাকাবাসীর দাবি, অবিলম্বে প্রশাসন যদি ফার্মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করে তাহলে তারা বিকল্প পথে হাঁটতে বাধ্য হবে। এখানে 2019 থেকে এখানে স্টার্ট হয়েছে এই লেয়ার ফার্ম ত্রিপুরেশ্বরী সিপাহী জলা মারাক ফারাতে। তখন সবাই যখন এখানে তারা শেয়ারে যখন বিজনেস করতো, তখনকার সময়ে তারা ওষুধ যে স্প্রে করতো গ্রামের ভিতরে ঘুরা ঘুরা, তখন আমরা যখন এই গ্রামের ভিতরে অনুষ্ঠান করতাম তখন এত মাছির এত উৎপাত ছিল না। কিন্তু বর্তমানে
2 ইয়ার্স অবধি ক্লোজ ছিল ফার্মটা। তখন খুব শান্তি মতো আমরা অনুষ্ঠান করতে পারতাম। আমরা গ্রামের ভিতরে ছোটো ছোটো বাচ্চারাও এত বেশি অসুস্থ মানে হচ্ছিল না। কিন্তু বর্তমানে যে অবস্থা, তারা নিজের ইচ্ছা মতন কয়েকজন 5-6 জন মিলে শেয়ারে ওরা বিজনেস করছে এখন বর্তমান। আর বাদ বাকি যারা আগে 40-50 জন ছিল তারা এখন আর বর্তমান তারা 5-6 জন মিলে সেটা এখন বিজনেস করতেছে। তারা জানানো সত্ত্বেও তারা কোনো বিকল্প নিতেছে না, কোনো তারা সমস্যাটা সংশোধন করার কোনো চেষ্টা করছে না ওরা। তারা জানার পর কোনো কিছু করছে না। তাই আমরা এখন বর্তমানে যে বাচ্চারা যে এখন বর্তমান যে আবহাওয়া ফাল্গুন চৈত্র মাসে যে ফক্স বাচ্চারা যে হচ্ছে, আমরা কি করছি যে মশারি বেঁধে বাচ্চাদেরকে ঘরের ভিতরে দরজা ক্লোজ করে রাখতে হচ্ছে। তারা জানানো সত্ত্বেও তারা কোনো মানে কিভাবে ওরা বাস্তবায়িত করবে, কিভাবে সমস্যাটার সমাধান করবে ওরা করছে না। ওদেরকে জানানো হচ্ছে, তারপরে কোনো সমস্যাটার সমাধান করছে না। তাই আমরা চাচ্ছি ওই সমস্যাটা যাতে সমাধান করা হয়, তাদেরকে জানানোর পরে তো তারা যদি না করা হয় তাহলে আমরা এই ফার্মের সবাই মিলে, এই গ্রামবাসী সবাই মিলে আমরা ক্লোজ করবো। আমরা এই ফার্মটা কিছুদিন আগে 2 বছরের মতো বন্ধ আছিল, তখন কিন্তু আমরা এদিকে তো মাছি টাছিরা তো উৎপাত আছিল। ওমা হন যত চালু হয়েছে অনেক লেদা মেদার থেকে মানে মাছির লেগে বাড়ি করে কোনো অনুষ্ঠান তো করুন জানা, একটা মানুষের লেগলে জল দেওয়ান জানা, বা দিনের বেলা একটু ঘুমান জানা, কিচ্ছু না, মশারি টাঙে ঘুমান লাগে। এরপরে খাইতে গেলে তো শাসই, রান্নাটা ন করন জানা, কিচ্ছু না। এই মাছি যেমন মানে করে বইয়া থাকবো। এরপরে বাড়ির যে তারা মেডিসিন দেয়, এটি কথা চিনির মেয়েদের কত ওষুধ লাগাই দেয়। অনেক সময় দেখা গেল উড়ানের মেয়েদের ছড়াই দিলাম বা ঘরের মেয়েদের ছড়াই দিলাম, কারণ সবার বাড়ি ছোট ছোট বাচ্চা আছে। বাচ্চারা গিয়ে কিতা করে মুহের মধ্যে যাই দিতে, তাহলে দেখা গেল তখন বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে। তাহলে তারা যে ইটা দিতেছে, আগে তো স্প্রে করতো, এটা করতো, কখন তো কিছুই করে না। তারা বাড়ি যায় স্প্রে করে দিয়ে তো করে দিয়ে তো তখন তো কিছু কম আসলো। তাহলে ওখান তারা স্প্রেও করে না, কিচ্ছু করে না। তারা খালি স্বাধীন মতন করতেছে, এমনিও ধরতো না। এর লেগে কইতাছে আমরা সব জনসাধারণে যে তারা যদি মাছির কোনো না করে তাহলে আমরা সবাই মিলে ফার্মের মধ্যে তালা দেম। তারা কইলে কয় কি তা যার বাড়ি করতে বলে সৃষ্টি। আরে বাড়ি করতে এত বছর হইলো নাকি রে, অহন হইতাছে কি লেগিয়া। এরপরে তো অনুষ্ঠান তো স্বাভাবিক সবার বাড়ির মধ্যে ছোটখাটো অনুষ্ঠান হয়, মানুষ দেখলে কৌমা তোমরা এই বাড়ি করে এই অবস্থা কিরে। কোনো মানুষ একটা আয়াসীরা ঠিকভাবে একটা কোনো কিছু খাওয়ানোর দিতাম পারে না, কিছু দিতাম পারে না। এরপরে বাচ্চারা লইয়া দোষ আসছই, বাচ্চারা ধরিতা বুঝে না। একসময় খাওয়ানোর জিনিস একটা হাতের মেয়েদের দিলে তো খাইবো, ফালাইবো, বা এটার ভিতরে মাছি বয়ে সেরে গিয়ে ডিম পারবো। তো এটি খাই তো বাচ্চারা অসুস্থ হয়ে পড়তে আছে। এখন দেখার বিষয় প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে। শান্তন টিভি। তেলিয়ামুড়া থানার অন্তর্গত কুইসার টিলা এলাকায় শ্বশুর বাড়ির লোকজনদের লক্ষ্য করে গুলি চালালো জামাতা। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় 2 রাউন্ড কার্তুজ। ঘটনা শনিবার সন্ধ্যায় তেলিয়ামুড়া থানাধীন কুইসার টিলা এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন দক্ষিণ পুলিনপুর এলাকার বাসিন্দা অভিজিৎ দাস শনিবার সন্ধ্যায় পিস্তল হাতে শ্বশুর বাড়িতে উপস্থিত হয়। শ্বশুর বাড়ির লোকজন কোনো কিছু বুঝে ওঠার আগে সে শ্বশুর বাড়ির লোকজনদের লক্ষ্য করে 2 রাউন্ড গুলি চালায়। বিকট শব্দ শুনতে পেয়ে ছুটে আসে এলাকার লোকজন। এলাকাবাসীদের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত অভিজিৎ দাস। জানা যায়, অভিজিৎ দাস ড্রাগসের নেশা আসক্ত। সে দীর্ঘদিন ধরে তাঁর স্ত্রীর উপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালিয়ে আসছিল। অবশেষে বিগত কিছুদিন পূর্বে স্বামীর বাড়ি ত্যাগ করে অভিজিতের স্ত্রী তেলিয়ামুড়া থানাধীন কুইসার টিলা স্থিত বাপের বাড়িতে আশ্রয় নেয়। অভিজিৎ চাইছিল তার স্ত্রীকে পুনরায় বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে। ধারণা করা হচ্ছে হয়তো এই কারণেই সে শ্বশুর বাড়ির লোকজনদের লক্ষ্য করে গুলি চালিয়েছে। পরবর্তী সময় এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় তেলিয়ামুড়া থানার পুলিশ। পুলিশের প্রাথমিক তদন্তে বেরিয়ে আসে অভিজিতের সাথে থাকা পিস্তলটি অত্যাধুনিক। পুলিশ ঘটনাস্থল থেকে 2 রাউন্ড কার্তুজ উদ্ধার করতে সক্ষম হয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। বাড়ির জন্য গন্ডগোল হয়েছে, এইটা আমি জানি। কাজে চলাইতেছে বলে আমার রাস্তা নাই পাইছে, মরটাই আনা তাই 2 থেকে নামছে আমার বাড়ি। কেডা? অভিজিৎ দাস। আপনি কি হয়? আমার জামাই। আমার বন্দুক দিয়ে দিচ্ছে বাড়ি, আবার গুলি বসে। গুলি কি লাগছে আপনার শুধু? লাগবে না লাগছে আমি তো খুঁজাতাম না, এটা ব্যান নাই আসলে। এখানে গিয়া আমরা যে ভেরিফাই করছে যে এখানে হের জামাই আর হে বউ তারা অনেক দিন ধরিয়া মানে ওই ঝামেলা চলছে। তারা মানে তারা ভিতরে ঝামেলা চলতেছে। আর হের বউ থেকে আমরা জানছি যে হে ড্রাগস খাই ওই এমনি।
আর এরপরে যে হে ড্রাগস খাই লিয়া মেয়ে বাবা ঘরে আয়া পড়ছে, কিন্তু যে জামাই হেরে লয়ে যাইতে চায়, মেয়ে মানছে না। এরপরে তারা ঝগড়া হয়েছে। পরে যে ছেলে আছে জামাই, হের বউরে মারতে চাইতেছে। স্যার এখানে কি মানে কোনো একটা সূত্রে খবর যে গুল্লাগুল্লি হয়েছে? গুলিও করছে, মানে যে জামাই হের বউরে পিস্তল দিয়ে মারতে চাইতেছে, আর ফায়ারও করছে, 2 রাউন্ড ফায়ার করছে। আহত হয়েছে কেউ? কেউ হয়েছে না, লাকিলি কেউ হয়েছে না, কিন্তু গুলি করছে। নাম কি ওর? অভিজিৎ দাস। রবিবার আগরতলা প্রেস ক্লাবে ওবিসি, এসসি অ্যান্ড মাইনরিটি মোর্চার উদ্যোগে ওবিসি কনভেনশন অনুষ্ঠিত হয়। কনভেনশনে উপস্থিত ছিলেন সংগঠনের নেতা তথা প্রাক্তন বিধায়ক পবিত্র কর। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, পার্লামেন্টে ওবিসিদের নিয়ে বিভিন্ন আইন লাগু হয়েছে, অথচ এই আইনগুলো ত্রিপুরা রাজ্যে কার্যকর হচ্ছে না। তিনি বলেন, ওবিসি সংরক্ষণ আইন রয়েছে, অর্থাৎ ওবিসি অংশের মানুষের শিক্ষা ও চাকরি। পূর্বতন সরকারের সময় এই আইন কিছুটা কার্যকর হলেও এখন এই আইন গুরুত্ব পাচ্ছে না। কিন্তু রাজ্যে 40% ওবিসি সম্প্রদায়ভুক্ত মানুষ রয়েছে। এদিন অনুষ্ঠান শেষে সংগঠনের প্রাক্তন নেতৃত্ব পরিবারের সদস্যদের ও ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয়। এসটি, এসসি, ওবিসি একটা সংগ্রাম, তাদের যৌথ মঞ্চ আছে, তাদের উদ্যোগে আজকে এই কনভেনশন ডাকা হয়েছে। এখানে তাদের প্রাক্তন যারা নেতৃত্ব, তাদের পরিবারকেই, তারা তো মারা গেছেন, সম্বর্ধনা দিচ্ছেন, একজনকে আরও দেবেন। আর ওবিসি সংরক্ষণ, সেটা শিক্ষা এবং চাকরি, ত্রিপুরায় এটা হয় না। বামফ্রন্ট সরকারের সময় কিছু সুবিধা পেয়েছিল, এখন একটু নেই। আর এই নিয়ে তারা লড়াই করার জন্য যৌথভাবে একটা আন্দোলন করতে পারে। তেলিয়ামুড়া থানাধীন কালীটিলা বাড়ির মালিকের অনুপস্থিতিতে এক বাড়িতে থাপা বসালো চোরের দল। কালীটিলা এলাকার বাসিন্দা অংশুমান দত্ত। পেশায় তিনি তেলিয়ামুড়া ফরেস্ট রেঞ্জ অফিসের কম্পিউটার অপারেটর। শনিবার সকালে পরিবারের সকলকে নিয়ে তিনি শ্বশুর বাড়িতে বেড়াতে যান। সন্ধ্যার সময় অংশুমান দত্ত বাড়িতে ফিরে এসে দেখতে পান ওনার ঘরের অভ্যন্তরে থাকা আলমিরা ভাঙা। ঘরে আলমিরাতে রাখা প্রায় 14 লক্ষ টাকার স্বর্ণালংকার ও নগদ অর্থ নেই। মুহূর্তের মধ্যে এলাকায় এই সংবাদ ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় তেলিয়ামুড়া থানার পুলিশ। পুলিশ একটি চুরির মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। বাড়ির মালিক অংশুমান দত্ত জানায়, ওনার বাড়িতে কেউ ছিল না। এই সুযোগে চোরের দল উনার বাড়িতে চুরির ঘটনা সংঘটিত করেছে। চোরেরা উনার ঘর থেকে আনুমানিক 14 লক্ষ টাকার স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে। আমাদের বাড়ি কালীটিলা। এই তো আমি সন্ধ্যা 5:20 আমি বাড়িতে আইছি, ধূপবাতি দেখালাম। আমার ছেলেও বাড়িতে নাই, ছেলের মা গেছে মামার বাড়িতে। তো আজকে আমি ঠাকুর ঘর খুললা ধূপবাতি দিয়া বড় বড় ঢুকছি, ঢুকে দেখি আমার এখানে আলমারি ভাঙা, এই আলমারিটা ভাঙা, আর ওইখানে আলমারি থেকে স্বর্ণ অলংকার যা আছে সব নিয়ে গেছে। আনুমানিক কত টাকার স্বর্ণালংকার হইব? 14 লাখ টাকা রইব আনুমানিক। কি নাম আপনার? অংশুমান দত্ত। কি করেন আপনি? আমি গামাইবাড়ি ফরেস্ট অফিসে কম্পিউটারে কাজ করি। আচ্ছা, কি মনে করতেছেন, মানে কারোর সন্দেহ বা কোনো কিছু এরকম? না, সন্দেহ তো আমি এমন জীবনে আমি এমন দেখছিও না, কিন্তু আজকে যে আমার এরকম হয়েছে আমি তো এটাই চিন্তা করতেছি। এখন তো তারা তো টহলদারি করে সবসময় আমি দেখি, কিন্তু এরকম যে ঘটনা হয়েছে এটা তো কয়টা নাগাদ হইব হয়তো বা? এটা দুপুর বেলা হয়েছে ঘটনাটা। দুপুর বেলায়? দিন দুপুরে? কারণ আমি সকালে বাইরেছি 9টা সাড়ে 9টার সময় বাইরেছি, গিয়ে আমি আমার শ্বশুর বাড়িতে ভাত টাত খেয়ে আমি সার্ভে করতাম গেছি আমার 7টার সময়। ভগৎ সিংয়ের শহীদদান দিবসকে যথাযোগ্য মর্যাদার সহিত পালন করল AIDSO। রাজধানীর বটতলা এলাকায় দিনটি পালন করা হয়। সেখানে শহীদ ভগৎ সিং এর শহীদ বেদিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত সকলে। পরে অনুষ্ঠান হয় এক বাইসাইকেল র্যালি। উপস্থিত ছিলেন AIDSOর রাজ্য সভাপতি রামপ্রসাদ আচার্য। তিনি জানান, 23শে মার্চ শহীদ ভগৎ সিং এর শহীদদান দিবস। 1931 সালের 23শে মার্চ ভগৎ সিং এবং ওনার দুই সাথী
দেশের জন্য আত্মবলিদান করেছেন। আজ 23 মার্চ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপসহীন ধারার মহান বিপ্লবী দেশনায়ক শহীদ আজম ভগৎ সিংয়ের আজ 95তম আত্মবলিদান দিবস। 1931 সালের 23 মার্চ আজকের এই দিনটিতে ভগৎ সিং এবং তার দুই সাথী রাজগুরু এবং সুখদেব দেশের জন্য, স্বাধীনতার জন্য প্রাণ দিয়ে সর্বস্ব দিয়ে গেছেন। এই মহান দিনটিকে আমরা এই বিপ্লবীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আমরা প্রতি বছর ভারতবর্ষের আপসহীন ধারার সমস্ত বিপ্লবীদের জীবন সংগ্রামকে পাথেয় করে আমরা চলি। আজকের এই দিনে ভগৎ সিংয়ের যে চিন্তাধারা এবং তিনি লক্ষ্য করেছিলেন তখনই, এটি মাত্র অল্প বছর বয়সে, 23 বছর বয়সে উনি যেইভাবে দেশের প্রতি জ্বলন্ত দেশপ্রেম, সাহসিকতা এবং যে জ্ঞানের পরিচয় রেখেছিলেন, স্বাধীনতার বিধিমূলে এত অল্প বয়সে অসাধারণ একটি চরিত্র। বামপন্থী ছাত্র যুব সংগঠন সমূহের উদ্যোগে পালন করা হয় ভগৎ সিং, সুখদেব ও রাজগুরুর 95তম শহীদদান দিবস। রাজধানীর সিটি সেন্টারের সামনে ডিওয়াইএফআই, টিওয়াইএফ, এসএফআই ও টিএসইউর উদ্যোগে দিনটি পালন করা হয়। উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দে, রাজ্য সভাপতি পলাশ ভৌমিক সহ অন্যান্য নেতৃত্বরা। উপস্থিত সকলে শহীদদের প্রতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দে জানান, দেশের 3 বীর বিপ্লবী ভগৎ সিং, সুখদেব ও রাজগুরুর 95তম শহীদদান দিবস রবিবার। 95 বছর পূর্বে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে ব্রিটিশরা। তিনি এই দিন অভিযোগ করেন, দেশে সাম্রাজ্যবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে, সাম্প্রদায়িকতা গোটা দেশকে গ্রাস করার চেষ্টা করছে। দেশের 3 বীর বিপ্লবী ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুর 95তম শহীদান দিবস। আমরা যারা ডিওয়াইএফআই করি, আমরা যারা টিওএফ করি, আমাদের কাছে অন্যতম চেতনার অন্যতম নাম হচ্ছে ভগৎ সিং। আমরা তাদের শহীদান দিবস উদযাপন করছি। গোটা রাজ্যের নানা কর্মসূচির মধ্য দিয়ে বিভিন্ন জায়গায় রক্তদান শিবির সংগঠিত হচ্ছে। আমরা জানি আজকে থেকে 95 বছর আগে ভগৎ সিং, সুখদেব, রাজগুরু তাদের ফাঁসিতে ঝুলিয়েছিল ব্রিটিশরা। মাত্র 23-24 বছর বয়সে তারা জীবন দিয়েছিলেন দেশের স্বাধীনতার জন্য, দেশের অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক স্বাধীনতার জন্য। কিন্তু স্বাধীনতার 78 বছর পরও ভগৎ সিংয়ের স্বপ্নের ভারত সফল হয়নি, বরং যে স্বাধীনতা অর্জিত হয়েছিল, এই স্বাধীনতা আজকে বিজেপির, আরএসএসের নেতৃত্বে আক্রান্ত। সাম্রাজ্যবাদ মাথাচাড়া দিয়ে উঠছে, সাম্প্রদায়িকতা প্রচণ্ডভাবে গোটা দেশকে গ্রাস করার চেষ্টা করছে। ডিওয়াইএফআইয়ের মধ্য বনমালীপুর অঞ্চল কমিটির উদ্যোগে হরিজন কলোনি এলাকায় অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। শহীদ ভগৎ সিং, সুখদেব ও রাজগুরুর শহীদদান দিবস উপলক্ষে আয়োজন করা হয় এই স্বেচ্ছায় রক্তদান শিবির। উপস্থিত ছিলেন সিআইটিইউর রাজ্য সভাপতি মানিক দে, সিআইটিইউর সর্বভারতীয় সম্পাদক সুদীপ দত্ত, সিপিআইএম সদর মহকুমা কমিটির সম্পাদক অমল চক্রবর্তী সহ অন্যান্যরা। এদিনের শিবিরে বহু রক্তদাতা স্বেচ্ছায় উৎসাহের সাথে রক্তদান করে। সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে জানান, রক্তদান শিবির একটা চলমান প্রক্রিয়া। সিপিআইএমের বিভিন্ন শাখা সংগঠনগুলো নিয়মিত রক্তদান শিবিরের আয়োজন করে। মানুষের সাথে মানুষের ভালোবাসার সম্পর্ক স্থাপন করে রক্তদান শিবির। একটা সময় রক্তদান শিবির গণ আন্দোলনে পরিণত হয়েছিল। বর্তমান সময় ব্লাড ব্যাংকগুলিতে রক্তের সংকট দেখা দেয়। বামফ্রন্ট মানুষের জন্য রক্তদান করে মানুষের জন্য, আর বর্তমান শাসক দল মানুষের রক্ত ঝরায় বলে অভিযোগ করেন তিনি। তো আমাদের একটা চলমান প্রক্রিয়া। আমরা আমাদের সমস্ত সংগঠনগুলো, ইনক্লুডিং আমাদের পার্টি এবং গণসংগঠন এবং শ্রেণী সংগঠন, সবাই এটা নিয়মিত একটা কর্মসূচি হিসেবে নিচ্ছে। এটার মধ্য দিয়ে সামাজিক দায়বদ্ধতা তৈরি হয় এবং মানুষের প্রতি মানুষের যে দায়বদ্ধতা, মানুষের প্রতি যে মানুষের ভালোবাসা, এই জিনিসটা তৈরি করার ক্ষেত্রে সাহায্যকারী ভূমিকা নিয়ে রক্তদান। তো বামফ্রন্ট সরকারের সময় থেকেই এই কাজ পুরোদমে শুরু হয়েছে। এটাকে গণ আন্দোলনে পরিণত করা হয়েছে। একসময় রক্তের কোনো অভাব ছিল না। তো এখন তো হাসপাতালগুলিতে রক্ত স্বল্পতা চলছে, অনেকেই রক্ত রিকুইশন দিয়ে রক্ত পান না। এখনও মুমূর্ষু রোগীর পেছনে আমাদের যে সংগঠনগুলোকে বা আমাদের দৃষ্টি আকর্ষণ করলে সেখানে আমাদের তারা রক্তের ব্যবস্থা করে দেয়। এমনিতেই তো একটা চলছে শিবির, প্রতিনিয়ত শিবির করছে।
তারপরেও যদি কেউ অসুবিধা পড়ে সেখানে রক্তদান করে যাচ্ছে। আমরা তো রক্ত দিচ্ছি মানুষের জন্য, মানুষকে বাঁচানোর জন্য, কিন্তু যেই দলটা সরকারে আছে তারা রক্ত নিচ্ছে মানুষের রক্ত ক্ষয় করছে। যেমন গতকালও আমাদের এখানকার যারা এই রক্তদান শিবিরগুলোকে সংগঠিত করতেন দায়বদ্ধতা নিয়ে, তাদের রক্ত ঝরিয়েছে। তো ওদের কাজ হলো রক্ত ঝরানো, আমাদের কাজ হলো মানুষের জন্য রক্ত, জীবন রক্ষা করার জন্য মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবন রক্ষা করার জন্য রক্ত। কমলপুর ঋষিদাস পাড়ায় কালীপুজো মহাসমারোহে অনুষ্ঠিত হল শনিবার। কমলপুর ফরেস্ট অফিস সংলগ্ন ঋষিদাস পাড়ায় মোট ২৬ পরিবারের বসবাস। তারা সারা বছর বিভিন্ন বাজনার অনুষ্ঠানে ব্যস্ত থাকে। তার জন্য তারা প্রতি বছর চৈত্র মাসের কৃষ্ণপক্ষে কালীপুজো করে থাকেন। ৫১ বছর রানিং, এই টোটাল ৫১ বছর রানিং আমরা যে পূজাটা করতেছি। তো এখানে বিশেষ করে আমরা যারা যারা আছি, আমরা এখানে এই পাড়ার মধ্যে ২৬ ঘর ঋষি পাড়ার মধ্যে ২৬ ঘর আমরা আছি। ২৬ ঘরের সবাই মিলে আমরা পূজাটা করতেছি। তো এখানে বাইরে কোনো কালেকশন নেওয়া হয় না। তো যদি এখানে টোটাল পূজাটা হিসাব করি, ন্যূনতম ১ থেকে ১.৫ লক্ষ টাকা লাগে। সম্পূর্ণ টাকাটা কি আপনারা নিজেরা দিচ্ছেন না কেউ সাহায্য করছে? আমরা নিজেরা পূজাটা করছি। তারপর নিজের উৎসাহ থেকে বাইরে থেকে আমরা পূজার যে প্রতিভাগুলা দেখে সেরা বাইরের থেকে কিছু ১০০, ১৫০, ৫০০ যে যতটুকু পারছে দিতেছে। আমরা গিয়া রবিবার শহীদ ভগৎ সিং এর ৯৫তম শহীদদান দিবস উপলক্ষে খোয়াইয়ের এসএফআইড বিভাগীয় কমিটির উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সিপিআইএম খোয়াই জেলা সম্পাদক পদ্মকুমার দেববর্মা, এসএফআইড বিভাগীয় সভাপতি সৌরভ দেব ও বিভাগীয় সম্পাদক নারায়ণ নম দাস সহ অন্যান্য নেতৃত্বরা। আজকে ভারতবর্ষের বিপ্লবী ভগৎ সিং, সুখদেব, রাজগুরুর ৯৫তম শহীদদান দিবস। এই শহীদদান দিবস উপলক্ষে আমরা আজকে সকালে বামপন্থী ছাত্র যুবরা সুভাষ সরকে ৩ বিপ্লবের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। এই উপলক্ষে আজকে আমরা ভারতের ছাত্র ফেডারেশন কমিটির উদ্যোগে সিপিআইএম খোয়াই মহকুমা দপ্তরে স্বেচ্ছায় এক রক্তদান শিবির অনুষ্ঠিত করা যাচ্ছে। এই রক্তদান শিবিরে আমাদের লক্ষ্যমাত্রা ২০ জনের উপরে স্বেচ্ছায় রক্তদান করবে। শুধুমাত্র খোয়াই জেলা হাসপাতালে রক্ত সংকট মেটাতে রক্তদান শিবিরের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকছি না, তার পাশাপাশি প্রতিনিয়ত বামপন্থী ছাত্র যুবরা খোয়াই জেলা হাসপাতালে মুমূর্ষু রোগীদের সরাসরি হসপিটালে গিয়ে রক্তদান করে। আগামী ২৭শে মার্চ বারুণীর স্নান কমলপুর পুরাতন মঠ স্ট্যান্ড স্থিত ইউথ রিক্রিয়েশন কর্নার ক্লাবের পক্ষ থেকে ধলাই নদীর জলে। এ উপলক্ষে রবিবার ধলাই নদীর জল সাফাই করা হয়। সেখানে আজ বৈদিক ব্রাহ্মণ সমাজের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়। আমি ২৭শে মার্চ বারুণী স্নান উপলক্ষে এখানে একটা অনুষ্ঠান হবে, তাতে পুণ্যার্থীরা এখানে স্নান করতে পারে। তার ব্যবস্থা এই ওয়াইআরসি ক্লাবের উদ্যোগে এখানে সম্পন্ন হবে। তার জন্য একটা প্রস্তুতি হিসাবে ওনারা কাজকর্ম শুরু করেছেন এবং আমাদেরকে আহ্বান করেছেন। আমরা এখানে এলাম, কিন্তু আমরা এখানে আসার পরে আমরা যে জিনিসটা অনুভব করলাম যে আসলে আমাদের হিন্দু সংস্কৃতি তথা পরম্পরাগত যে আমাদের ঐতিহ্যবাহী যে কৃষ্টি, সেগুলা যে একটা পালনের জন্য যে একটা উদ্যোগ নেওয়া হয়েছে, তাকে আমরা বৈদিক ব্রাহ্মণের পক্ষ থেকে সাধুবাদ জানাই। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।